করা যাবে। রাস্তা থেকে বলতে শুরুটা কিন্তু ওইভাবে করছি রাস্তা থেকে। সবুজ থেকে এখান থেকে বলছি এখানে আজকে জল দেয় না তো না পরে ওটাকে আবার ঠিক করা যাবে। রাস্তা থেকে বলতে শুরুটা কিন্তু ওইভাবে করছি রাস্তা থেকে। সবুজ থেকে এখান থেকে বলছি এখানে আজকে জল দেয় না তো না পরে ওটাকে আবার ঠিক করা যাবে। রাস্তা থেকে বলতে শুরুটা কিন্তু ওইভাবে করছি রাস্তা থেকে।
নিতে হবে, পরে ওটাকে আবার ঠিক করা যাবে। আন্তর্জন বলতে তো শুরুটা কিন্তু ওইভাবে করবি রাস্তা থেকে। এটাকে ঠিকঠাক মতো করতে হবে। সবুজ বলতে এখান থেকে বলছি এখানে আজকে জল দেয় না তো? না। পরে ওটাকে আবার ঠিক করা যাবে। আন্তর্জন বলতে তো শুরুটা কিন্তু ওইভাবে করবি রাস্তা থেকে। এটাকে ঠিকঠাক মতো করতে হবে। সবুজ বলতে এখান থেকে বলছি এখানে আজকে জল দেয় না তো? না। আপাতত প্রবীর গুহ মহাশয় এসছেন, এর মাঝেই মানুষের ভালোবাসা পেতে চায়।
অভিনন্দন নয়, প্রশংসা নয়, নয় কোনো সম্বর্ধনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা, চাই শুধু শুভকামনা, চাই শুধু শুভকামনা। উত্তরীয় পরিয়ে পুস্তক দিয়ে হ্যাঁ যাতে ছবিটা উঠে অর্থাৎ থিয়েটার নিয়ে বাদল বাবু বাবু সেরকমই আমরা তার জন্য গর্বিত। অবশ্যই এরকম একজন মানুষ তাকে আমাদের এর আগে যে মানুষ আমরা ছোটবেলায় যাদের কথা শুনে বড় হয়েছি, যাদের জন্য আজকে আমাদের নাটকের আকাঙ্ক্ষা, এবার আমরা অনেক জানি আমরা বয়সে নবীন এখন অনেক ভুল ত্রুটি হতে পারে, কিন্তু যাতে সেইটা যতটা সম্ভব কমিয়ে নেওয়া যায় সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করছে আছে তাকে আমি ডাকবো। পদে পদে যে ভুলগুলো হয়ে যাচ্ছে সেই ভুল সূত্রে দেওয়ার জন্য এটা তার জন্য আমরা গর্ব অনুভব করছি। আমাদের সমাজসেবী আমাদের পাড়া বিনয় সিংহ রায় মহাশয় আছেন আমরা বাদিয়াল বলেছি ফুটবলের একজন দিকপাল মানুষ, তিনি আমাদের সঙ্গে আছেন। এরকম সভাপতি মাননীয় আলোচক, আজকের অনুষ্ঠানের সভাপতি, আজকের অনুষ্ঠানের মূল ব্যক্তিত্ব, অন্যান্য উপবিষ্ট সহবক্তাগণ বা সাহায্যকারীগণ, আপনারা যে কজন এখানে আছেন, যারা আমাদের কৈকালা গ্রামের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছেন, সর্বোপরি অন্য ভবনের প্রতিটি নীলমণি সহ প্রতিটি সদস্যকে আমার অন্তরের আন্তরিকতা জানিয়ে অপ্রস্তুত মনে দু চারটি কথা বলতে হয়। সুন্দরভাবে নাটকে শুধুই বিনোদন, চল না যাই একটু দেখে আসি ওরা কিরকম করলো, একঘেয়ে লেগেছে তো ভালো লাগে না, চল চল দেখে আসি। এই মনোভাবে নিয়ে যখন আমরা আসি তখন ওই বিনোদন হবে এই মনোভাব নিয়ে কিন্তু আসি। আসার পর যখন নাটকের ঘটনায় লেখকের বুদ্ধিতে যখন আমাদের সমাজের কথাই তুলে
তুলে ধরছেন, তখন আমরা বলছি আরে তা তো নয়, শুধু একটু শুনবো, একটু দেখবো, সেটা নয় রে। টেবিল আছে না? এর মধ্যে কিভাবে অঙ্ক শিখিয়ে দিলেন। দেখ, আজকে একটা লেখা পড়ছিলাম আনন্দবাজারের, সেখানে আছে নাটক সমাজ পরিবর্তন করতে পারে না, কিন্তু সমাজ পরিবর্তনের দিকগুলো গিয়ে দেখিয়ে দেয়। ঠিক এইরকম নাট্য অনুষ্ঠানগুলোতে আমরা গিয়ে মনোভাব নিয়ে আসিনি শুধুমাত্র বিনোদন করবো বলে, আর এসেছিলাম অথচ আলোচনা, নাটকের গতি, প্রকৃতি ইত্যাদি দেখে ভাবছি আরে বাবা, আমাদের জীবনের ব্যাপারে এই ঘটনা তো আমাদের জানাশোনা পাড়ায় ঘটলো, সেক্ষেত্রে ওরা তৈরি করেছিল, সব মিলে যাচ্ছে। সুতরাং শুধুমাত্র বিনোদন নয়, সচেতনতা, নিজের বিবেকের প্রশ্নে সমাধান করার চিন্তা ভাবনা, এগুলো অবশ্যই নাটক আমাদের দিয়ে থাকে। তাই অনেক কিছু আলোচনা করার ছিল। শ্রদ্ধেয় প্রবীণবাবু আছেন, উনি একটু বিস্তারিত বলবেন, আমি শুধু একটুকুই বলবো, শুধু বিনোদন নয়, অনেক কিছু শিক্ষা নিয়ে আসি। আবার বলছি, আজকের লেখাটা পড়ে মনে হলো শুধু সমাজের কোনো পরিবর্তন আনতে পারে না, কিন্তু পরিবর্তনের দিকটা নির্দেশ করে। তাই শুধু বিনোদন নয়, পরিবর্তনের দিকে নিয়ে আমাদের বিবেকের চিন্তাকে সফলিত করে। এই আমার সংক্ষিপ্ত বক্তব্য। আপনার সকলে সুখে থাকুন, আনন্দ লাভ করুন। বিনোদন শুধু বিনোদনমূলক চিন্তা নিয়ে নয়, একটু চিন্তামূলক চিন্তা নিয়ে আপনারা এগুলোকে উপভোগ করুন। আমাদের এর ফলে যেমন অন্য ভ্রমণের মতো যুবকরা যেমন নিজেদেরকে বিকশিত করতে পারবে, আমরাও অনেকটা পরিপুষ্ট হব, এই আশা নিয়ে সকলকে আরেকবার নমস্কার, শ্রদ্ধা, ভক্তি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের অন্নভুবন নাট্যগোষ্ঠীর যে পত্রিকা রানা, সেই পত্রিকা হচ্ছে আপনারা ভালো লাগছে যে তার হাত থেকে আমাদের আজকের এই শুভ সন্ধ্যা। আমার সঙ্গে যারা আছেন এবং আমার সামনে যারা আছেন, পাশে যারা আছেন, সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা। আমাকে অন্নভুবন নাট্যগোষ্ঠী কৃতজ্ঞ করেছেন আমন্ত্রণ জানিয়ে এখানে আসার জন্য, এবং তাদের অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে আমরা দিয়ে আপনাদের মতো মানুষকে সামনে নিয়ে। এটা আমার কাছে একটা শ্লাঘার ব্যাপার, গর্বের ব্যাপার। মাঝে করে গেটটা কখন কারেন্ট আছে। আমার গ্রাম খুব ভালো লাগে, আমি বেসিক্যালি গ্রামের মানুষ। আমি খুব মজা করে বলি যে আমি জন্মেছিলাম গ্রামে, বড় হয়েছি গ্রামে গ্রামে, আর এখন থাকি মধ্যমগ্রামে। আর আমার ছেলের বিয়ে হয়েছে সেটা ঝাড়া। গ্রাম ছাড়ে না কখন। আর আমি আনন্দই পাই, আমার সুখানুভূতি হয় আমি যখন গ্রামে থাকি।
এই যে গ্রামে ঢুকলে আমের গুড়ের গন্ধ পাচ্ছি, কাদার গন্ধ পাচ্ছি, শুকনো মাটির গন্ধ পাচ্ছি, সজনে ফুলের গন্ধ পাচ্ছি, তা কোথাও আমাকে একটা ভীষণ মনের ভেতরে আনন্দ দেয়। ওই আস্তে আস্তে আমার সঙ্গীদের বলছিলাম, এই একটা গাড়ি দাম করা সজনের ইয়েগুলো ডাঁটাগুলো পাঠতে পারিস, কচি কচি ডাঁটাগুলো, ওইগুলো অনেকদিন খাওয়া হয় না। মানে আমার একটু নস্টালজিয়া গ্রাম সম্পর্কে সবসময় আছে। আর আমি যে গ্রামগুলোতে বড় হয়েছি বললাম, সেই গ্রামগুলো এইরকম গ্রাম না। সেই গ্রাম মানে যারা প্রবীণ মানুষ এখানে আছেন তারা হয়তো দেখেছেন সেই গ্রাম। আমি যে গ্রামে একটা গ্রামে না, আমি বিভিন্ন গ্রামে বড় হয়েছি, বিভিন্ন গ্রামে। কারণ বাবা ট্রান্সপোর্টেবল জব করতেন, বাবার সাথে সাথে আমাকে ঘুরতে হতো নানান জায়গায়। তো সেই সব গ্রামে এরকম ছিল যে দিনে একটা বাস যায়, সেখান থেকে একটা বাস নেবে। সেরকম বাসে যে জলঙ্গি নামতে হতো, নেমে পদ্মা নদীতে 10 মাইল যেতে হতো, যাওয়ার পরে আবার 3 মাইল হাঁটতে হতো, হাঁটতে একটা গ্রাম পড়তো, তার নাম হচ্ছে গলাইতলি। মানে একটা গ্রাম আর কি, গলাইতলি কেন, ওখানে নাকি 1 সপ্তাহের মধ্যে কয়েকজন গলাইতলি দিয়েছিল, সেই থেকে নাম তার গলাইতলি। সেখানে মানে স্থলপথ খুব কম, জলপথ বেশি, পদ্মার পার। তখন পদ্মা আরো ফুলে ফেটে থাকতো, বর্ষাকালে তো কথাই নেই। যানবাহন বলতে নৌকো, এবং আমাদের বাড়িতে একটা বাসাতে আর কি ছোট একটা নৌকোতে বাসা। মানে আমি ওই বয়স থেকে নৌকো চালাতো। আমি এটা বিবরণ দিচ্ছি এই জন্য যে আমি কেমন কেমন গ্রামে থাকতাম। আর এইসব গ্রামে আমার যারা বন্ধু বান্ধব ছিল, সমস্ত যাদের আমরা বলি একেবারে প্রান্তিক মানুষ, তারাই আমার বন্ধু ছিল গ্রামের লোকেরা। সেখানে নানান সম্প্রদায়ের লোক ছিল, যেমন মুসলিম ছিল, তেমনি নিম্ন বর্গীয় লোক যাদেরকে আমরা দেখে দিই বলি, এইসব মার্জিনাল কিন্তু তারাও ছিল। আর তারাই আমার বন্ধু ছিল, ভীষণ বন্ধু। আমি তাদের দুঃখ, কষ্ট, দৈন্য, লড়াই, সংবেদনশীলতা সবটা দেখতে 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 বড় হয়েছে। আমার সব থেকে প্রিয় বন্ধু যে বেঁচে আছে, তার নাম হচ্ছে আব্দুল গফুর। মাঝে মাঝে আমরা ফোনে কথা বলি। তো মানে বুঝতে পারছেন যে আমি কাদের সঙ্গে বড় হয়েছি। তাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা দেখতে দেখতে আমার কখনো কখনো মনের ভিতরে খুব কষ্ট হতো। ভাবতাম কিছু কি করা যায় না, কিন্তু আমি তখন খুবই ছোট, আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু ওই জায়গাগুলো ভেতরে রয়ে গেছে। বিভিন্ন গ্রামে ঘুরছি, ঘুরতে 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 শহরের দিকে আসছি। বাবা একটু করে প্রমোশন পাচ্ছেন, ট্রান্সফার হচ্ছেন শহরের দিকে, আমিও শহরের দিকে আসছি। শহরের চারপাশের সাথে মানিয়ে নিতে শিখছি। এমনি করতে করতে তখন জড়িয়ে পড়লাম রাজনীতিতে, ভয়ঙ্করভাবে রাজনীতি জড়িয়ে পড়লাম। এবং একটা সময় মনে হলো যে রাজনীতি দিয়েই কথা বলবো। এই যেসব মানুষগুলোর সঙ্গে আমি বড় হয়েছি, যে মানুষগুলোর দুঃখ, কষ্ট, যন্ত্রণা দেখেছি, ওই যন্ত্রণার বিরুদ্ধে যদি কাজ করতে হয় তাহলে নাটক নিয়ে, এই রাজনীতি নিয়েই কাজ করতে হবে। এই বলে রাজনীতি ঝাঁপিয়ে পড়লাম। এবং কয়েকটা বছর পরে মনে হলো যে না, রাজনীতিটা আমার কাছে সঠিক জায়গা না, আমি বুঝতেও পারবো না, খাপ খাওয়াতেও পারবো না। আমার জন্য বোধহয় সব থেকে ভালো জায়গা হচ্ছে কালচার, সংস্কৃতি নিয়ে কাজ করবো। এখন সংস্কৃতি রাখতে খুব বেশি বুঝি না, কিন্তু লোক সংস্কৃতি দেখতে দেখতে বড় হয়েছে। নানান ধরনের লোক সংস্কৃতি, তখন তো এই থিয়েটার ছিল না, সিনেমাও ছিল না। বছরে একবার থানার উদ্যোগে ওই মাঠে পর্দা টানিয়ে ডকুমেন্টারি দেখানো, ইন্ডিয়ান গভর্নমেন্টের ডকুমেন্টারি দেখানো হতো। সেই আমরা অপেক্ষা করতাম সারা বছর ধরে, কখন কবে সেই সিনেমা দেখানো হতো। ওটাই সিনেমা ছিল আমাদের কাছে। তো বিনোদন বলতে একমাত্র এই লোক সংস্কৃতি, সেগুলোই ছিল রামযাত্রা, কৃষ্ণযাত্রা, এছাড়াও নানান ফোক ফর্ম, গম্ভীরা, ডমনি ইত্যাদি যত ফর্ম ছিল, সঙ্গীত যাত্রা, ধর্ম পুজো, এইসব দেখে 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 বড় হয়েছে। ফলে ওইগুলোই আমার মনে খুব দাগ কেটে গেছে, টানতো। ওর মধ্যে একটা অভিনয় আছে, নাচ আছে, গান আছে, ওইটা টানতো। ওইটা দেখার জন্য আমরা সারা বছর বসে থাকতাম। তার মানে হচ্ছে ওইগুলো কোথাও মানুষকে পেনিট্রেট করে, মানুষকে কমিউনিকেট করে। তাহলে যদি মানুষকে বোঝাতে হয়, মানুষের সাথে কথা বলতে হয়, তাহলে আমাকে থিয়েটারটা বুঝতে হবে। থিয়েটার ছাড়া আমি এগোতে পারবো না। তখন সিদ্ধান্ত, তখন ধরুন আমি কলেজ শেষ, আমার কলেজ জীবন শেষ, ছাত্র জীবন শেষ, বেশ কবছর শেষ, আমি তারপরে রাজনৈতিক জীবন শেষ, চাকরি করছি সরকারিভাবে একটা, সেরকম সবের চাকরিতে ঢুকেছি। ঠিক সেরকম সময় পড়ন্ত বয়সে বলতে পারি, পড়ন্ত যৌবনে সিদ্ধান্ত নিলাম যে থিয়েটারটাই করবো, আর কিছু করবো না। তারপর থেকে থিয়েটারের শুরু, এবং অচিরে বুঝলাম যে থিয়েটারটা বুঝতে হবে। আমাকে থিয়েটারটা তো সোজা জিনিস না, বেশ কঠিন জিনিস। তা আমি তখন কলকাতার যারা খুব বড় বড় দল, বিশেষ করে থিয়েটার ওয়ার্কশপ, আমি তাদের সাথেই কাজ করছিলাম।
বিভাস চক্রবর্তী, আপনারা সবাই নাম জানেন তার। বিভাসটাই আমার গুরু বলতে পারেন প্রথমে। তার সাথে কাজ করতে করতে শিখতে আরম্ভ করলাম যে কেমন করে থিয়েটার বুঝতে হয়, করতে হয়, আর মঞ্চ, পোশাক ইত্যাদি যা যা লাগে, মিউজিক সব শিখতে আরম্ভ করলাম। এবং কয়েক বছর পরে আমি রিয়েলাইজ করলাম আমি কি শিখছি, কেন শিখছি, আমি কি করতে এসেছি, আমি কি বিখ্যাত হওয়ার জন্য এসেছি, আমি কি আর একটা বিভাস চক্রবর্তী হতে চাইছি, আমি সংগীত হতে চাইছি, পল্লব করতে চাইছি না। আমি তো চমকিয়ে থিয়েটার করে লোকের কাছে নাম কিনবো, কালে ছবি উঠবে, আমি তো সেটা চাই না। আমি তো চাইছি ওই লোকগুলোর জন্য থিয়েটার করবো, ওদের কথা বলবো। তোদের কথা আমি শহরে বসে কেন বলছি? যদি ওদের কথা বলতে হলে ওদের কাছে যাবো, ওদের কাছে যে ওদের কথা বলবো, তারা এখানে বসে এখানে তো আমার জায়গা না। তখন আমার থিয়েটার ধরন পাল্টাতে আরম্ভ করলো, আমি বুঝতে আরম্ভ করলাম। এরকম একটা পয়েন্টে বাদল সরকারের সাথে আমার সাক্ষাৎ, এবং তার থিয়েটারকে মনে হলো খুব সহজ সরলভাবে তিনি কথা বলার চেষ্টা করছেন। আমিও আমাদের যে সংস্কৃতি, আমাদের যে লোক সংস্কৃতি, আমি সেখান থেকেও শিখেছি যে কত সহজ সরলভাবে তীক্ষ্ণ কথা বলা যায়। আমাকে সেইটা মনে করা ছিল। তাহলে আমাকে এমন রাস্তা খুঁজতে হবে, এমন থিয়েটার, যে থিয়েটারটা আমি গ্রামের মধ্যে যেও করতে পারি, সব জায়গায় করা সম্ভব, প্রত্যেকটা মানুষের কাছে যেতে পারে। মানে থিয়েটার তাহলে আমার কাছে একটা কথা বলার মাধ্যম, যোগাযোগের মাধ্যম হবে। আমরা তো কমিউনিকেট করবো, আমি কিছু কথা বলবো, আপনি শুনবেন, আপনি কথা বলবেন, আমি শুনবো, সেটা যদি থিয়েটারিক্যালি করা যায়, সেটা করতে গেলে তাহলে আমাকে এই থিয়েটারটা থাকলে চলবে না, যেভাবে থিয়েটার ভাবলে হবে না। আমাদের থিয়েটারটা অন্য ভাষা খুঁজতে হবে। কোন ভাষা খুঁজবো? এর মধ্যে ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে বা বিদেশ থেকে বহু সাহেবরা আসছেন, এসে আমাদের থিয়েটার শেখাচ্ছেন, এক একটা এক্সারসাইজ শেখাচ্ছেন, ক্লাস ব্যালেন্স নানান কিছু শেখাচ্ছেন। এবং আমি সেটা দেখলাম যে ওই সব এক্সারসাইজ করতে যে আমাদের শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, আমার শরীর নিতে পারছে না, আমার মন নিতে পারছে না, আমি কোনোটাই মেনে নিতে পারছি না। তাহলে তখন আমি রিয়েলাইজ করলাম যে আসলে থিয়েটার ব্যাপারটা খুব আঞ্চলিক, অঞ্চল ভিত্তিক, পরিবেশ ভিত্তিক, সংস্কৃতি ভিত্তিক, খাদ্যাভ্যাস ভিত্তিক। ফলে এক জায়গার থিয়েটার আরেক জায়গায় প্রচিত করা যায় না, প্রত্যেকের নিজের থিয়েটারটাই খুঁজে বের করতে হবে। আমার থিয়েটার বাংলা থিয়েটার, আমাকে বাংলা থিয়েটার খুঁজে বের করতে হবে। তখন আমি ভাবতে আরম্ভ করলাম কোন থিয়েটারটা করছি আমি। তখন দেখলাম যে 1752 সালে এক সাহেব এসেছিল লেভেডার বলে, হেরাসিন লেভেডার, তার হাত ধরে এই থিয়েটার শিখেছি আমরা, এই বাচ্চা থিয়েটার, এটা শিখেছি আমরা। এবং তথ্য ঘাঁটতে ঘাঁটতে পড়তে পড়তে যে দেখলাম যে রবীন্দ্রনাথ খুব মনোকষ্ট পেতেন এই থিয়েটারে। উনি এই থিয়েটার পছন্দ করতেন না। উনি বলেছেন এটা কি সব তোমরা নিয়ে আসছো দৃশ্যপট, মানুষের চিত্তের মধ্যেই দৃশ্যপট আছে, চিত্তপট আছে, বাইরে থেকে দৃশ্যপট নিয়ে আসছে কেন? এই সাজা গোজা, অলঙ্কার, আলো, চলকানি ইত্যাদি, এগুলো কোনো দরকার নেই। সরলভাবে সাদামাটা করে কথা বলো, যেমন যাত্রাই বলে। যাত্রাই হচ্ছে আমাদের মূল শিকড়। আর রবীন্দ্রনাথকে সম্ভবত এই ভাবনায় ভাবিত করেছিলেন শিশির ভাদুড়ী মহাশয়। শিশির ভাদুড়ী প্রথম রিয়ালাইজ করেছিলেন ভারতীয় থিয়েটারের উদ্ভব যদি ইউরোপিয়ান থিয়েটার থেকে না হয়ে যাত্রা থেকে হতো, তাহলে আমাদের থিয়েটার মহান জায়গায় চলে যেত, একটা স্বকীয়তা থাকতো। আমরা একটা অন্য থিয়েটার শিখছি, যে থিয়েটারটা আমাদের থিয়েটার না, এটা একটা ইউরোপিয়ান থিয়েটার, আমরা সাহিত্যের থিয়েটার আমরা প্র্যাকটিস করে চলেছি। ফলে আমাদের নিজস্ব থিয়েটার ছিল, আমি সেই থিয়েটার ভুলে যাচ্ছি, প্রায় ভুলে গেছি। আর যে থিয়েটার করছি এটার সঙ্গে আমি অ্যাডাপ্ট করতে পারছি না, ওদের সমান হতে পারছি না, কারণ এটা ওদের থিয়েটার, ওরা ওদের দেশে যেভাবে করে আমি করতে পারি না, সম্ভব হয় না। ফলে কোথাও আমরা একটা সেই ধর্মেও নেই, জিরাতেও নেই, এরকম একটা অবস্থায় চলে যাচ্ছে। তাহলে দরকার হচ্ছে বাংলার কি কোনো থিয়েটার ছিল, এটা খুঁজতে আরম্ভ করলাম। বাংলা থিয়েটার তাহলে কি? বাংলা থিয়েটার খুঁজতে যে যা দেখলাম যে বাংলা ভাষার সময় চর্যাপদ, এরা সবাই বলছে আমাদের থিয়েটার থেকে 220 বছর না 225 বছর আগে আমাদের থিয়েটার শুরু হয়েছে। আমি ইতিহাস খুঁজতে গিয়ে দেখি যে যখন চর্যাপদ লেখা হচ্ছে, চর্যাপদ বাংলার আদি একবারে গোড়া, চর্যাপদ যখন লেখা হচ্ছে সেখানে লেখা আছে থিয়েটারের কথা, নাটক হচ্ছে সেই কথা লেখা আছে। তার মানে তার আগে থেকে নাটক ছিল বলে চর্যাপদে লেখা হয়েছে। আমার খুব অবাক লাগলো, তাহলে থিয়েটার তো বাংলায় নতুন কিছু না, অনেক পুরোনো ব্যাপার বলছে। পরবর্তীতে দেখা গেল যে ফাইভিয়ান যে ইতিহাস লিখেছেন আমাদের ভারতবর্ষে এসে, উনি তমলুকে ছিলেন 2 বছর। উনি বলছেন তমলুকে এই বছর
তমলুকে যে থিয়েটার, তখন তমলুকে থিয়েটার হচ্ছে এবং তমলুকে সাংঘাতিকভাবে থিয়েটার হচ্ছে, লিখে গেছেন যে এখানে বাংলাতেও থিয়েটার হয়। সব থেকে আশ্চর্য হচ্ছে এখন যেটা নিয়ে খুব চালু কথা হয়েছে ভরতনাট্যশাস্ত্র। আমাদের নানানভাবে শেখানোর চেষ্টা করা হচ্ছে, তোমরা ভরতনাট্য না শিখলে তোমরা কিছু বুঝতে পারবে না। কারণ ভরতনাট্যশাস্ত্র আমাদের আর্যরা তৈরি করেছিলেন, সংস্কৃত ভাষায় আর্যরা করেছিলেন। আমরা কিন্তু আর্য নই, আমরা অনার্য। কেমন? তা আর্যরা বাধ্য করেছিলেন অনার্যদের এই থিয়েটার বুঝতে, কারণ আর্যরা আমাদের থিয়েটার দেখতে দিতেন না, আমাদের বাইরে দেখতে দিতেন। তারা তাদের থিয়েটার আলাদাভাবে করতেন এবং আমাদের বাইরে বসে সেগুলো একটুখানি কানে শুনে একটুখানি বোঝার চেষ্টা করে আমরা নিজেদের থিয়েটার তৈরি করতাম। কারণ ওই থিয়েটারটা আমার থিয়েটার না। কিন্তু ভরতনাট্যশাস্ত্র যে থিয়েটার, যাই হোক না কেন, আনুমানিক আজ থেকে 3000 বছর আগে লেখা। সেই ভরতনাট্যশাস্ত্রে দেখছি বাংলায় অভ্র মাগধী থিয়েটার হতো বলে উল্লেখ করা আছে। আশ্চর্য! তাহলে 3000 বছর আগে দেখা যাচ্ছে বাংলায় থিয়েটার হতো অভ্র মাগধী। কেন আমরা বলছি 220 বছর আগে আমার থিয়েটার শুরু হয়েছে? আমার থিয়েটার তো অনেকদিন আগে শুরু হয়েছে, অনেক দিন আগে। বলতে পারা যায় যে আধুনিক যে থিয়েটার আমরা করি, সেই আধুনিক থিয়েটারে শুরু হয়েছে আজ থেকে মোটামুটি 500 বছর আগে, চৈতন্যদেবের হাত ধরে। চৈতন্যদেব প্রথম বুঝতে পেরেছিলেন যে একটা ধর্মের দরকার, ধর্ম ছাড়া হবে না, এদেশটা ধর্মের দেশ। তিনি যখন অনুভব করলেন মানুষের কষ্ট যন্ত্রণা, তিনি তখন ডাক দিলেন বৈষ্ণব ধর্মের। তিনি বললেন অদ্বৈতবাদের কথা। দ্বৈতবাদে বলেছিলেন যে আপনি একজন মানুষ আর একজন হচ্ছে পরমেশ্বর ভগবান, দুজন আছে। অদ্বৈতবাদ চৈতন্য বললেন না না, সব বাজে কথা, তুমি ভগবান, তুমি মানুষ, সবটা তুমি। মানে মানুষকে কোন পর্যায়ে নিয়ে গেলেন, কি সম্মান দিলেন চৈতন্য। তারপরে বললেন যত মানুষ তোমরা আছো, বিভিন্ন মানুষ, সে তুমি হিন্দু হও, মুসলমান হও, বুদ্ধ হও, খ্রিস্টান হও, জৈন হও, যেই হও, সবাই নিপীড়িত মানুষেরা এসো একটা ছাতার তলায়। এই ধর্মের নাম হচ্ছে বৈষ্ণব ধর্ম। এ ভেদাভেদ শেখায়, এ প্রেম শেখায়, এ ভালোবাসতে শেখায়, এ প্রতিবাদ করতে শেখায়, প্রতিবাদ করতে শেখায়। এবং তিনি তখন যে অত্যাচার চলছিল নিপীড়িত মানুষদের উপরে, তারা অত্যাচার করছিলেন। একটা মুসলমান শাসকরা তারা ছিলেন এবং তার সঙ্গে হাত মিলিয়েছিল অদ্ভুতভাবে হিন্দু ব্রাহ্মণরা, এই দুটো। এবং তার সঙ্গে কিছু বুদ্ধিস্ট ধর্মগুরু, তারাও তাদের সঙ্গে ছিলেন। সবাই মিলে তাদের কমন স্বার্থ ছিল যে গরিবদের দাবিয়ে রাখা, সেই জায়গা থেকে তারা দাবিয়ে রাখার চেষ্টা করেছিলেন। চৈতন্যদেব বুঝেছিলেন যে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং সেই প্রতিবাদটা করেছিলেন থিয়েটার দিয়ে। তিনি প্রথমে বললেন যে আমার এই যে বৈষ্ণব ধর্ম, এই ছাতার তলায় এসে চলো আমরা নগর সংকীর্তনে বেরোবো। আমরা একটা এমন থিয়েটার করবো যেটা এক জায়গায় হচ্ছে না, চলতে 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 হবে, জার্নি থিয়েটার হবে। এই জার্নি থিয়েটারে আমাদের খুব সহজ সরল, আমাদের কোনো তেমন কিছু বলার নেই, একটাই কথা বলার, হরে কৃষ্ণ 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 হরে হরে। এইটা বলে আমরা নগরময় সংকীর্তন করবো। তখন মানে অনেকে যারা জানেন না তারা ভাবেন যে ও হরে কৃষ্ণ মানে ভগবানটা করে কথা বলছেন কি। উনি তো প্রথমেই ভগবান ডিসকার্ড করেছেন। উনি বলেছেন হরে বলে হরণ করে। কি হরণ করে? আমার শোক ক্লেশ তাপ যা হরণ করে সেটাই হয়। কৃষ্ণ উনি বলেন ক্রি ধাতুতে স্ন প্রত্যয় করলে হয় কৃষ্ণ। তাহলে ক্রি মানে হয় টু ডু, আমরা একটু কাল্টিভেট। তাহলে যা কিছু চাষ করবো বা যা কিছু সৃষ্টি করবো সেটা যখনই শু হবে, ভালো হয়, সেটাই কৃষ্ণ। খারাপটা কৃষ্ণ না, ভালোটা কৃষ্ণ। তাহলে ভালো কথা বলবো, ভালো চিন্তা করবো, অপরের উপকার করবো, এটাই কৃষ্ণ। তাই হরে কৃষ্ণ স্লোগান দিলেন। হরে রাম বললেন, রাম মানে যে রমণ করে, আনন্দ দেয় মনকে। তাই সহজ করে স্লোগানটা তৈরি করলেন। আর তখন সবাই বলতো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কি থাকবে? আমরা নাটক করবো, ইনস্ট্রুমেন্ট বল আছে, শ্রীফল আছে, মঞ্জরি আছে, এই আর কি, আর কণ্ঠস্বর আছে। এবার তারা শুরু করলেন পথ পরিক্রমা। দেখা গেল দলে দলে মানুষ নিজের তাগিদে, কেউ যাচ্ছে না, নিজের তাগিদে সে জড়ো হচ্ছে সেখানে। সেই মিছিল ভাঙার জন্য তখন তার শাসক কাজীরা তারা দুই বদমাইশকে পাঠিয়েছিল, সে গল্প আমরা জানি। জগাই মাথায় পাঠিয়েছিল এবং জগাই মাথায় তার শিষ্যত্ব গ্রহণ করেছিল। এমনকি যে কাজী, সে কাজী এসে পায়ে জড়িয়েছিল, ক্ষমতে তার শিষ্যত্ব গ্রহণ করেছিল। তাহলে কি ছিল এমন সাংঘাতিক প্রতিবাদের সেই জায়গা যে অত মানুষ, হাজারে হাজারে মানুষ একসঙ্গে চিৎকার করে একটা স্লোগান করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে।
এর থেকে বড় অহিংস প্রতিবাদী আন্দোলন পৃথিবীতে আগে হয়নি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অহিংস আন্দোলন এটা, যার থেকে গান্ধী সত্যি প্রেরণা নিয়েছিলেন। এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পরবর্তীতে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন হয় তার প্রেরণার জায়গা ছিল চৈতন্য। তারপরে চৈতন্য নিজের খুব ভালো অভিনয় করতেন, মহিলার ভূমিকা সাংঘাতিক অভিনয় করতেন, নিজে পরিচালক ছিলেন, নাট্যকার ছিলেন, এবং তারপর থেকে বাংলার যাত্রা শিল্প সাংঘাতিকভাবে বেড়ে গেল, ফ্ল্যারিশ করলো যাত্রা নানানভাবে, চারিদিক থেকে যাত্রা আরম্ভ করলো। তাহলে এবারে আমি মূল কথায় আসি, যে কথা চৈতন্য বলতে চেয়েছিলেন তার থিয়েটারের শুরুটা হলো যা দিয়ে, সেটা হচ্ছে উনি বললেন বৈষ্ণব একটা ধর্ম, সেই ধর্মের ছাতার তলায় দাঁড়িয়ে আমাদের কাজ হচ্ছে যা কিছু নৃশংসতা, অন্যায়, অসুয়া তার বিরুদ্ধে দাঁড়িয়ে গলার আওয়াজ তোলা, প্রতিবাদ করা, রুখে দাঁড়ানো, এটি তিনি আমাদের শেখালেন। তাহলে আমি যদি ধরে নিই আমার আধুনিক জায়গায় দাঁড়িয়ে এই 2021 সালে দাঁড়িয়ে আমি যদি বলি যে আপনি আমাকে জিজ্ঞেস করবেন তোমার ধর্ম কি বাপু, আমি বলবো আমার ধর্ম না থিয়েটার, আমি হিন্দু, আমি মুসলমান, আমি বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, ইংরেজি, আমি থিয়েটার, আমি থিয়েটারে বুঝি, থিয়েটারকে ভালোবাসি, আমি থিয়েটার খাই, আমি থিয়েটার চাবাই, আমি থিয়েটার পান করি, আমি থিয়েটার শুই, আমি থিয়েটার স্বপ্ন দেখি, আমি থিয়েটার ঘুমাই, সব আমার থিয়েটার। আমি থিয়েটার ছাড়া যদি বুঝতে পারি না। আর এটাই আমার বলতে পারেন যে ধর্ম যদি হয় এটা, তাহলে সেই ধর্ম শিখিয়েছে যে সমস্ত মানুষ, যত নিপীড়িত মানুষ, তারা সবাই থিয়েটারের ছাতার নিচে আছে। তাহলে তাদের কথা বলতে হবে, তাদের যে আওয়াজ, সেই আওয়াজের আমাকে বের করতে হবে, তাদের মধ্যে যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা আছে আমাকে সেইগুলো থিয়েটার দিয়ে বলতে হবে। ফলে আমার থিয়েটার কোনো অবস্থাতে মনোরঞ্জনের থিয়েটার হয় না, হয়ে ওঠে না। আমরা হয় না যে কোনো খবর পেলে কেঁদে ফেলি, কান্নাটাই একটা আনন্দ, সেইটাই হতে পারে আমাদের জায়গা নেই থিয়েটারে। থিয়েটারটা সেলিব্রেশন, একটা উৎসব জীবনের, এবং সেই উৎসব আমি যদি দুঃখের হয় সেটা উৎসবই আমার। আমাদের মৃত্যু উৎসব, আমাদের জন্ম উৎসব, সবটাই উৎসবে ভরা। আনন্দ করি, যা কিছু করি আমরা আনন্দ করে করব। এবং সে আনন্দ, আমি একটা কথা বলি যে আমাদের যদি শরীরে কোনো কেটে যায় বা ঘা হয়, আমরা কি করি, মলম দিই তো, মলম লাগানো হয় তো, আমি বলি মলম লাগাবো না, তার বদলে ওখানে একটু নুন দিয়ে ডলে দেবো আচ্ছা করে, যাতে জলে সারা রাত যেন আপনি জলার পড়ায় মরে যান। আমার থিয়েটার সেরকম হবে। আমার থিয়েটার দেখে যদি কেউ হাত তাড়িয়ে যায়, আমি মনে করি আমার থিয়েটার ফেল করে গেছে, বাইরে থিয়েটার করেছি, ভুল করেছে, আমি করতে পারিনি থিয়েটার। আমার থিয়েটার দেখে যখন 3 দিন যদি মাথায় যন্ত্রণা হয়, বারবার যদি আপনাদের মাথায় দেয়, এই কি দেখলাম, কি করলাম, কি হলো, থিয়েটার হলো না, কি হলো, কি হলো, আমার তো মনে হয় আমি কিছু করতে পেরেছি। ফলে আমার কাছে থিয়েটার হচ্ছে প্রতিবাদের থিয়েটার, আমার কাছে থিয়েটার যন্ত্রণার থিয়েটার, আমার নিজের ভেতরে যে কষ্ট সেটা বের করার থিয়েটার। আমি যখন খবরের কাগজ খুলি বা টিভি খুলি বা কোথাও কথা শুনি, আমি চারিদিকে নানান ধরনের যন্ত্রণা, কষ্ট, দর্শন, খুন, অত্যাচার, রাহাজানি, দুর্নীতি সারাক্ষণই দেখছি। আমি সেখানে দাঁড়িয়ে ভালো ভালো কথা বলবো কি করে? আমার সময় মতো ভালো কথা বলার, আমাকে তো সেটা নিয়ে রিয়াক্ট করতে হবে। আমরা তো চৈতন্য সেটা শিখিয়েছি, আমাদের তো বাদলরা সেটা শিখিয়েছে, আমাদের ডটস্কি সেটা শিখিয়েছে। যা কিছু অন্যায় দেখতে তার বিরুদ্ধে প্রতিবাদ করার কাজটাই থিয়েটার। তা যদি করবো আমার আর আনন্দ করবো, আমার আর বিনোদন দেওয়ার জায়গা কোথায়? আমি বরং আপনাকে ওই দুঃখ কষ্টগুলো আবার উজিয়ে দেবো, আপনার ভেতরে জাগিয়ে দেবো, বারবার বলবো আপনার চারপাশে কিন্তু একটা ঘটে চলেছে, ঘটছে এবং ঘটবে, আপনি সাবধান করুন। এটি থিয়েটারের ধর্ম, থিয়েটারের কাজ। আমি অন্য থিয়েটার করি তো অন্য থিয়েটারের কথা ভাবি, অল্টারনেটিভ থিয়েটার বললেও সেটা। ফলে আমার থিয়েটার সম্পূর্ণ অন্যরকম। যেসব থিয়েটার হয় চারপাশে হচ্ছে, তার সঙ্গে আমার থিয়েটার কোনো মিল নাই। এবং আমি বিশ্বাস করি, আমি তো আধুনিক মানুষ, কিন্তু খুব আধুনিক। আধুনিকতা মানে কি জিন্স পরা, ফাটা জিন্স না। আমার কাছে আধুনিকতা মানে চিন্তা করা, সব সময় নিজেকে চ্যালেঞ্জ করা, যে আমি আগেটা করেছি পরেটা করবো না, তোদের জন্য করছি। আমি কালটা ভেবেছি আজকে তা ভাববো না, নতুন করে ভাববো। কালটা সৃষ্টি করেছি, আজকে নতুন সৃষ্টি করতে হবে। নিজের সৃষ্টিকে বারবার ভাঙতে হবে, নিজেকে চ্যালেঞ্জ করতে হবে, বলে করতে হবে, নিজেকে আনসেট করতে হবে। ছাতার তলায় দাঁড়িয়ে না, ছাতাটাকে সরিয়ে দিয়ে মাথায় রোগ বস্তা দিয়ে দাঁড়াতে হবে। এই লড়াইটা লড়তে হবে। এই লড়াই যে লড়তে পারে, আমার কাছে মনে হয় যে থিয়েটার তার জন্য একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। এবং ধর্ম পালন, আমি চিরকাল আপনাদের আশীর্বাদ রাখেন আমার পরে, আমি এই ধর্ম যতক্ষণ আমার
শ্বাস আছে, আমি ভালো করে চলবো। ধন্যবাদ। আমাদের নাম দিয়েছেন অন্য ভর, অন্য একটা জগৎ। এইটা আমি খুঁজে পাওয়ার চেষ্টা করছি আপনাদের মধ্যে দিয়ে, আপনাদের প্রেরণার মধ্যে দিয়ে। কিন্তু যেটা আজকে আমার মনে হয়েছে যে বিনোদন, এই বিনোদন তো আমরা দেখতে পাই, দুঃখের বিষয় হয়তো একটু আমি নেগেটিভ কথাই বলবো, যদি এখানে বিনা পয়সায় খিচুড়ি খাওয়ানো হয় প্রচুর ভিড় হবে, মেলায় প্রচুর ভিড় হবে। তো এই জায়গাটা কি এতটা নিকৃষ্ট, এই থিয়েটার চর্চা? সে এতক্ষণ ধরে তার উপরে বললেন যে চর্চা জিনিসটা কি, কিন্তু আমরা কেন উৎসাহী নই? আমার সমস্ত কিছু আজকে যারা আমরা বড়রা করি রিহার্সাল বা এই চর্চাটা, বেশিরভাগ দিন দেখা যাচ্ছে না আজকে আমার সাধু বাড়ি আছে, আমার বুঝলো বাড়ি আছে, আমার অন্য জায়গায় পড়া আছে, কি আমার অন্য জায়গায় আছে, সবাই সবটা করে যদি সময় পায় তাহলে থিয়েটার করবে। থিয়েটার এতটা নিকৃষ্ট নাকি আমি আজকে না অমুক দিন হবে না, অমুক দিন আমার ওখানে রিহার্সাল আছে, আমি না গেলেও তোমার বিয়েটা হবে, কিন্তু আমি না গেলে আমার নাটকটা হবে না, আমার রিহার্সালটা হবে না, আর 5 জন বন্ধু এসে বসে থাকবে। এই বোধটা কিন্তু এখনো আমাদের মধ্যে জাগেনি। আমাদের মধ্যে যদি এই দায়িত্ব প্রবণতা না জাগে, আমরা কি করে আশা করবো আমার ছেলেটার মধ্যে সেটা জাগবে? ছেলেকে আজকে যদি আমি বলি না আজকে তোকে পড়তে যেতে হবে না, না আজকে তোকে ওই এটা করতে যেতে হবে না, এটা কর, আজকে বিয়ে বাড়ি যাচ্ছে, বিয়ে বাড়ি যেতাম সেই যে বুঝে রাত্রে 11টায় ফিরবো, কিন্তু নাটক করে 10টায় ফিরলেই মাথা গরম হয়ে যাবে, এত রাত্রিবেলা না আমি যে বসে থাকতে পারবো। এটা আমার কারা? তাহলে আমার ছেলেদের কি দিচ্ছি? তাহলে তাদের থেকে আমি কি আশা করবো? তারা তো বলবে না আজকে পড়তে যাবো না, যে মাসি এসেছে, তখন বললে কেন করবো? তো এটা আমরাই তৈরি করে দিচ্ছি। আজকেই আমাদের একদম খুব কাছের মানুষ, সেটা নিয়ে আলোচনা করাটা ঠিক হবে না, তো ওই বিষয়ে আসছে বলে বলছি। একজন দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনা এগুলো একটা সময় প্রচুর ছিল, আমি দেখেছি। তো আমার মনে হয়েছে যে আমরা ভুল দিকে চালনা করছি ছেলেদের, আমরা নিজেরা সংকীর্ণ গণ্ডির মধ্যে বেড়ে ফেলছি নিজেদেরকে। আমি আমার পরিবার ছাড়া কিচ্ছু ভাবছি না, আর এখানে এই দুর্ঘটনাগুলো ঘটতে বাধ্য। সুতরাং মনকে বড় করতে হবে, সমাজের মধ্যে নিজেকে ছড়িয়ে দিতে হবে, সেই চেষ্টা আমি এটাই বিশ্বাস করি। আর এই বিশ্বাসটাই আমি আমার চারপাশে মানুষদের দেওয়ার চেষ্টা করছি, সেটাই থিয়েটারের মধ্যে দিয়ে। স্যার যেরকম বললেন যে থিয়েটারকেই আমরা অবলম্বন করে বাঁচতে চাই, এবং এর মধ্যে যেরকম বললেন যে একটা শারীরিক আমার যে সুস্থতা সেটা বজায় থাকবে, মানসিক সুস্থতা সেটা বজায় থাকবে। সুতরাং আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যে যেরকমভাবে পারেন, থিয়েটারটার কথা এই কারণে বলছি, গান আমি এককভাবে বাড়িতে বসে করব, বাদ্যযন্ত্র এককভাবে বাড়িতে বসে করব, থিয়েটার এককভাবে কোনোভাবেই করা যায় না। আর থিয়েটার যদি করতে হয় আপনাকে গান বাজনা নাটক শরীরচর্চা সমস্ত কিছুর মধ্যে দিয়ে আপনাকে করতে হবে, যার জন্য জায়গাটা অনেক বড়। এই জায়গাটাতে আপনাদের আমি আহ্বান জানাচ্ছি। এবার আমি একটু আমাদের এই দলের সদস্যা শর্মিষ্ঠা সিংহরা, ওনাকে অনুরোধ করবো একটা গান শুনিয়ে তারপর আমরা নাটকে যাবো। শর্মিষ্ঠা। সবাই আমায় জয়াবতী ডাকে। আমি একটা স্কুলে ইংরেজি পড়াই। জানেন তো আমার বাবা মাও শিক্ষক ছিলেন। বাবা বরাবরই যে মেয়েকে ইংরেজি পড়তে হবে,
মায়ের বড় ইচ্ছে ছিল আমি যেন বাংলায় লিখি। মানে যা হয় আর কি, বাবাদের জেদের কাছে মায়েদের ইচ্ছেটুকু টেকে কখনো। আমার বেলাও তাই হল, টিকল না। আমি ইংরেজি নিয়েই পড়লাম। জানি তো আমার স্কুলটা না একটা গ্রামের ভেতরে। ওই স্কুলে যাওয়ার পথে আমাকে একটা আলপথ দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। আর যাওয়ার সময় ওই পথের দুধারে যে গাছগুলো রয়েছে তার না আমার গায়ে ছুঁয়ে ছুঁয়ে যায়, জানেন? আমার না মনে হয় আমাকে যেন আদর করছে, কি যে ভালো লাগে। আর আমার স্কুলের ভেতরে অনেক গাছ, আম, জাম, কাঁঠাল, কত রকমের গাছ। কিন্তু আমার যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হলো লেবু গাছটা। স্কুলে ঢোকার পথে সিঁড়ির এক পাশে ওই যে ঝাঁকড়া লেবু গাছ খেলা না, কি যে ভালো লাগে। আমার সাথে আমার ছাত্রছাত্রী এত দুষ্টু ওই ছেলে মেয়েগুলো আমার ক্লাসে কিন্তু চুপটি করে থাকে, একদম দুষ্টুমি করে। আর আমি চুপ করে ওরা যে পড়া শুনছে সেটা হাঁ করে দেখি। পরবর্তী সুন্দরীটির চাইছি হদি। চাইছি হদিস নতুন যৌন সম্ভাবনা। বোতল, সিগারেটের ছেঁকা, কারণ কারণ জানা কারণ আছে, আর তেমন কোনো কারণ তো নেই। প্রেতে জমিতে নদীতে গলিতে ভৌতিক রাত করব যাপন। আমাদের সকলের তরফ থেকে আমরা গৃহকে আরেকবার করতালি দিয়ে অভিনন্দন জানাই। আর আজকে
আমাদের তরফ থেকে, আমাদের নাট্যগোষ্ঠীর তরফ থেকে আমাদের বিনয়বাবু আছেন, বিনয় সিংহ রায়। উনি আমাদের অন্য ভুবনের পক্ষ থেকে বিনয়বাবু আমাদের দেবেন, ফুলের তোড়া তুলে দিচ্ছেন এবং আমাদের অন্য ভুবনের স্মারক চিহ্ন হিসেবে আমাদের মেমেন্টো দেওয়া হচ্ছে। সত্যি আমরা আজকে ধন্য, আমাদের ভালো লাগছে। আমরা আগামী দিন Raja
আমার
মাথায় চাপানো হচ্ছে না। এমন তো চলে আসছে না। আরে আসবেন তবে সময় একটু লাগবে। এই তো জোর বিছনা থেকে উঠছেন, এই তো রাজসভার দিকে হাঁটছেন, এই তো ঢেকুর তুলছেন, এই রে আবার ঘুমে ধরছেন। রানাবাবু বলে বলতে এখন ঘুমোতে দেবেন না। রাজসভা তাড়াতাড়ি নিয়ে আসুন। চলো দেরি করো না, জেগিং ভাববে, ঘুমিয়ে পড়ো না। আজ আমি পণ্ডিতের পিন্ডি চটকাবো। কি করবো না বোন, আমি পড়লি না, জাতি ফাতি তো গত 27শে ফেব্রুয়ারি থেকে হুগলি জেলার হরিপাল অন্নভূপর নাট্যগোষ্ঠী থেকে আয়োজিত হয় হরিপাল অন্নভূপর নাট্য উৎসব 2021। এই নাট্য উৎসবটি চলবে 7ই মার্চ পর্যন্ত। এই উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যকার প্রবীর গুহ মহাশয় এবং উৎসব চলাকালীন কোনো একদিন মঞ্চে উপস্থিত থাকবেন ওই এলাকার বিধায়ক বেচারাম মান্না মহাশয়। উদ্বোধনের দিন কৈকালা বিজয় লাইব্রেরির মঞ্চে অনুষ্ঠিত হয় নাটক ভালোবাসার রং এবং রাজ দর্শন। এছাড়াও ওই দিন প্রকাশিত হয় অন্নভূপর নাট্যগোষ্ঠীর বাৎসরিক ম্যাগাজিন রানার। এই নাট্য উৎসবটি 10 বছরে পদার্পণ করল। 28শে ফেব্রুয়ারি সন্ধ্যায় ওই একই মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সম্মান জ্ঞাপন। এছাড়াও মঞ্চস্থ হয় নাটক এক ধামা আলু, অকাল বসন্ত ও উড়োমেঘ। কৈকালার সম্মিলিত ওয়েলফেয়ার সোসাইটি পরিবেশিত নীলরতন সামন্ত নির্দেশিত শিশু শিল্পীদের নাটক এক ধামা আলু দর্শকদের মন জয় করে নেয়। এই নাট্য উৎসবের পরবর্তী নাটক মঞ্চস্থ হবে আগামী 6ই মার্চ এবং 7ই মার্চ হরিপাল লোকমঞ্চে। ঘন্টা মুলতে হবে। তাই বলো না। এদিকে আর ঘন্টা দেখি। এই যে প্রভু কাল, আপনি মজ্জর দিয়ে যান। করছি না চলো না। ও ভাই ধারাদার, তুমি একটু বলো না। না আমি আলুচরম ঢেবাদার কলম আমি আলু চোর, কাল সারা রাত ধরে আলু চুরি করেছি। আমি আপনার আলু চুরি করেছি। মিথ্যাবাদী আমি কেটে পর্যন্ত কালকে রাতে একটা আলু খেয়ে ফেলেছি। তাহলে মহারাজ বিচার ফাঁসি। আমার পুত্র বলে কথা, তার বিচার নাকি ফাঁসি। মহাশয় নাট্যকার, উনি কালকে তার শুভ উদ্বোধন করে গেছেন। আজ দ্বিতীয় দিন, আর এটা চলবে প্রথম পর্যায়ের গতকাল আর আজ, আর দ্বিতীয় পর্যায়ের হরিপাল লোকমঞ্চে হবে 6 আর 7 তারিখে মার্চে। আপনাদের কি এটা মুক্ত মঞ্চ? না, এটা মুক্ত মঞ্চ না, এটা প্রশাসনীয় মঞ্চেই হচ্ছে। কালকে একটি নাটক মুক্ত মঞ্চে হয়ে গেছে, একটি অন্তরঙ্গ নাটক হয়ে গেছে। তো এইগুলোর মধ্যে দিয়ে মুক্ত মঞ্চ, অন্তরঙ্গ, সমস্ত ধরনের এই নাট্য উৎসব মানে সব কিছু নিয়েই উৎসব। এবং সেই সঙ্গে আরেকটা কথা বলে রাখি, আজকে এই যে আমাদের দল 10ম বর্ষে পদার্পণ করল, এই 10ম বর্ষে আমরা 10 করতে করতে বিবেকানন্দ তারা সব সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, কিন্তু জীবন তারা শেষ করে দিয়ে চলে গেছেন মানুষের জন্য। সুতরাং নাটক সেই জায়গাটাই ধরতে চেয়েছে। আজকে যেটা হয়তো আমরা ভাবছি, ধরুন একটা অবাঞ্ছিত কোথাও মেলা বা মেলা বলতে সেই ধরনের যেখানে কোনো হয়তো কালচার সেইভাবে নেই, সেই জায়গাগুলো লোকের ভিড়, তা তো হবেই। আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আপনি কি আপামর আমাদের এই জনগণকে নাট্য বিষয়ে কিছু বার্তা দিতে চান? সেটাই তো দিতে চাই যে নাটক এরকম একটা শিল্প, সেটা আমার কথা নয়, এগুলো আমাদের সবার পড়া জানা কথা। আবার মঞ্চে ফিরে আসে, পঞ্চবেদ বলা হয় নাট্যশাস্ত্রকে, কারণ এখানেই
আপনার ওই যে প্রথমেই যেটা দিয়ে শুরু করেছিলাম, শরীর মন থেকে মুখে সব কিছু তৈরি হবে, এই জায়গাটা নাটক করে কেউ খারাপ হয় না। আমাদের মধ্যে একটা ভুল বার্তা আছে যে ওই নাটক যাত্রা করে ছেলেরা বকে যাবে, কিন্তু এটা একদম ভুল ধারণা। একটা সময় হয়তো ছিল যখন ছেলেদের ওই স্কুল পাঠশালাতেই, বিশেষ করে মেয়েদের তো পাঠাতোই না, কিন্তু এখন আমরা বলছি না আমার মেয়ে আগে স্কুল যাবে। আর এখন অনেক এই জায়গায় চলে এসেছে আমার মেয়ে চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে। তাহলে এই যে বার্তাটা, এটা একদিনে সম্ভব হয়নি, অনেক দিন অনেক মানুষের প্রচেষ্টায় হয়েছে। তো নাটক সেরকম প্রচেষ্টা দিয়ে করোনা আবহে প্রথম নাট্যকর্মীরাই লড়াইটা চালিয়েছে এবং তারা মাঠে নেমেছে। তো সেই বার্তাই আমরা মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই যে সুস্থ সংস্কৃতি চর্চা করুন, কষ্ট হলেও করুন, তাহলে ছেলেরা আজকে আমাদের একটা নতুন দিশা পাবে। ধন্যবাদ। ধন্যবাদ। সৃজন, খবর বাংলা নিউজ। এখন নজর চ্যানেল ইএনসি থেকে বিশেষ সংবাদ পড়ছি। আজ হুগলি জেলার বৈদ্যবাটিতে কিছুক্ষণ আগেই আমরা খবর করেছিলাম, তারপরেই বৈদ্যবাটি সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে পতাকা তুলে নিলেন তৃণমূলের আসানসোলের মেয়র, প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি। তার যোগদানে উৎফুল্ল বিজেপি কর্মীরা। হরিপালের নাট্য মেলা উৎসব চলবে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত। বিজেপি বুথ সভাপতির বাড়িতে বোমা মারল কিছু দুষ্কৃতী। এই ঘটনা ভদ্রেশ্বর, হুগলি জেলার। বিজ্ঞাপন বিরতির পর বিস্তারিত সংবাদে ফিরে আসছি। আমাদের প্রতিনিধি প্রদীপ বসু জানাচ্ছেন যে আজ বৈদ্যবাটিতে সন্ধ্যায় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে পতাকা তুলে নিলেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি। এই তৃণমূল নেতাকে নিয়ে এর আগেও জলঘোলা হয়েছে, কিন্তু বিজেপির এই নেতাকে যোগদান নিয়ে আদি বিজেপিদের মধ্যে কোন্দল কি কমবে? যদিও বাবুল সুপ্রিয় মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি পুরো 90 ডিগ্রি পাল্টে মত প্রকাশ করেছেন এই জিতেন্দ্র তেওয়ারিকে নেওয়ার সপক্ষেই। তবে জোর জল্পনা জিতেন্দ্র তেওয়ারিকে আসানসোলে দাঁড় করানো হচ্ছে না, হয়তো এই হুগলি জেলার চাপদানি বা উত্তরপাড়ার কোনো এক কেন্দ্রে দাঁড়াতে পারেন। আমাদের সকলের প্রিয় প্রাক্তন আসানসোলের মেয়র তথা বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি মহাশয়, তার হাতে পতাকা তুলে দেবেন দিলীপ ঘোষ মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে। চুপচাপ পদ্মচাপ, চুপচাপ 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 চুপচাপ। বন্দে মাতরম। হুগলি জেলার আমাদের প্রতিনিধি সন্তু মুখার্জি জানাচ্ছেন, গত 27 ফেব্রুয়ারি থেকে হরিপালে নাট্য উৎসব শুরু হয়েছে, চলবে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত। পরিচালনায় অন্য ভুবন নাট্য গোষ্ঠী। এই নাট্য উৎসবের উদ্বোধন করেছেন বিশিষ্ট নাট্যকার প্রবীর গুহ। কৈকালা বিজয় লাইব্রেরি মঞ্চে অনুষ্ঠিত হয় নাটক ভালোবাসার রং এবং রাজদর্শন। এই নাটক প্রদর্শিত হয় উদ্বোধনের দিন।
আচ্ছা ঢেড়াদার তুমি বলো তো। রাখি আজকে এই যে আমাদের দল 10ম বর্ষে পদার্পণ করল, এই 10ম বর্ষে আমরা 10টা শঙ্খধ্বনির মাধ্যমে এর শুভ সূচনা করেছিলাম। আর আপনার এই যে আমাদের যে দল যারা আছে সেখানে একটা ছোটদের গোষ্ঠী আছে যেটার নাম হচ্ছে মুক্তধারা। সেই মুক্তধারা আমাদের এই সুমন্ত পরিচালনা করে। সেই মুক্তধারার সমস্ত ছেলেপুলেরা তারা এই বৈরাঙ্গ যে সজ্জা দেখছেন সেগুলো সম্পূর্ণ তাদের আমাদের প্রতিনিধি রূপক মাঝি এবং প্রদীপ বসু জানাচ্ছেন, বিজেপি নেতার বাড়িতে বোমা মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠল। ভদ্রেশ্বরের বিলকুলি উত্তরপাড়ার বাসিন্দা বিজেপির বুথ সভাপতি সাবের ওরাও এর বাড়িতে বাইরে থেকে রাতের অন্ধকারে বোমা মেরে চলে যায় কিছু দুষ্কৃতী। সেই সময় ঘরের মধ্যে সাবের ও তার পরিবার ঘুমিয়েছিল। বোমার বিকট শব্দে সকলে বাইরে আসে এবং পেছন দরজা দিয়ে সাবের ওরাওকে বের করে দেওয়া হয়। তিনি আশঙ্কা করেন যে তাকেই ওপর টার্গেট করা হয়েছে। এর আগেও তৃণমূলরা নাকি তার উপর টার্গেট করেছে, সেই আশঙ্কায় পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা জানায় 3টি বাইকে চেপে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এই ঘটনা চন্দননগর পৌর নিগমের 30 নম্বর ওয়ার্ডের বিলকুলি উত্তরপাড়ার। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও বাড়ির টালির একাংশ ভেঙে যায়, প্লাস্টিকে আগুন লেগে যায় এবং স্থানীয় পুলিশ প্রশাসন এসে এবং স্থানীয় বাসিন্দারা আগুন নেভায়। পুলিশের তদন্ত শুরু হয়েছে এবং সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও বারংবার এসে এলাকায় যাতে শান্তি প্রতিষ্ঠিত হয় এবং দুষ্কৃতীদের ধরা যায় তার জন্য রুট মার্চ এবং পুলিশের তৎপরতা এখন তুঙ্গে। বিজেপি নেতার অভিযোগের উত্তরে তৃণমূল নেতা নেত্রীরাও বলেন, এটা ভ্রান্ত ধারণা, তৃণমূল এই নোংরা কাজ করে না। সামনে বিধানসভা নির্বাচন, ওদের পায়ের তলা মাটি নেই, তাই ওদের গোষ্ঠীদ্বন্দ্বের এই বহিঃপ্রকাশ। রাত্রিবেলা আমাদের চন্দননগর উত্তর মণ্ডলের 30 নম্বর ওয়ার্ডের 67 নম্বর বুথ প্রেসিডেন্ট, বুথ সভাপতি সাবের ওরাও, ওনার বাড়িতে হঠাৎ মধ্যরাত্রিরে বাড়িতে অ্যাটাক হয় এবং বড় একটা বিকট আকৃতির শব্দর আওয়াজ হয়। সেই আওয়াজেতে সবাই মিলে বাইরে বেরিয়ে আসে, দেখা গেছে সেখানে একটা বোম চার্জ করা হয়েছে। এখন শাসক দলের মাটির থেকে পা সরে যাচ্ছে, এনারা বিজেপি বুথ কর্মীর ওপর অ্যাটাক করছে, বোম মারছে, হত্যা করার চেষ্টা করছে। এইভাবে পার্টি চলে না, ঠিক আছে? আমরা সবাই এক জায়গায় একত্র হয়েছি, এর প্রতিবাদ জানাই প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, যারা এই রকম ধরনের কাজ করেছে তাদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। আপনার নাম? আমার নাম গোপাল চৌবে, আমি চন্দননগর উত্তর মণ্ডলের সাধারণ সম্পাদক। আমার 30 নম্বর ওয়ার্ডে 67 নম্বর বুথে যে বুথ সভাপতি সাবের ওরাওকে কালকে রাত্রিবেলা তার বাড়িতে বোম ফেলা হয়েছে এবং তাকে চমকানির জন্যই এটা করা হয়েছে এবং শাসক দল এর সঙ্গে ইনভলভ আছে, আমি এটুকু শিওর বলে দিতে পারি। নালে হঠাৎ কেন এই জিনিস হবে? আগামী দিন আমরা যে ইলেকশনের মুখোমুখি হব, কি করে হব? পুলিশ ব্যবস্থাটা যেন আমাদের ভালো হয়, আমরা এটা চাইছি। এখন থাকতে এরকম যদি করতে থাকে তাহলে আমরা কি করে এগিয়ে যাব। নাম কি? নাম দেবেন চক্রবর্তী। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির এই অভিযোগের উত্তরে তৃণমূল নেত্রী সীমা রায়চৌধুরী জানান, আমাদের প্রতিনিধি প্রদীপ বসুর ক্যামেরায় তা ধরা পড়ে। বিজেপিরা সর্বক্ষণই নিজেরা দোষ করে, অপরের ঘাড়ে চাপায়। এখন টিএমসি যেহেতু শাসক দল, তার নামে চালাচ্ছে, পরে আবার অন্য কার নামে চালাবে ঠিক জানি না। এদের স্বভাবটাই হচ্ছে ওই রাত্রেবেলা এরা লোক দিয়ে, টাকা দিয়ে, বাইরের থেকে ভাড়া করে লোক এনে বোম মারে, বাড়ি লুটতরাজ করে, মহিলাদের রাস্তায় বেরোলে অপমান করে, ছেলেদের তুলে নিয়ে যাব দেখে ভয় দেখায়, চাকরি দেব না, দেখে নেব, এইসব করে বেড়াচ্ছে। এটা টিএমসিরা করতেই পারে না, টিএমসিরা করেই নি। আমার নাম সীমা রায়চৌধুরী, ব্র্যাকেটে দাস। কোন দল? আমি টিএমসি, আমার জন্মই টিএমসি।
মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা যেই সুমধুর বাংলা ভাষায় কথা বলি তার জন্য আমরা গর্বিত। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হরিপাল অন্নভুবন নাট্যগোষ্ঠী থেকে আজ সকালে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। তারা তাদের নাট্য উৎসব 2021-এর প্রচারও করলেন এই শোভাযাত্রার মাধ্যমে। এই নাট্য উৎসব শুরু হবে 27শে ফেব্রুয়ারি থেকে এবং চলবে 7ই মার্চ পর্যন্ত। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। সৃজন খবর বাংলা নিউজ। আমরা পেয়েছি বিশেষ নাট্য ব্যক্তিত্ব বিশ্বজিৎ বিশ্বাস মহাশয়কে। তার মুখ থেকে আমরা শুনে নেব আজকে অন্নভুবন নাট্য উৎসবে এসে তার কেমন লাগলো। নমস্কার, প্রথমেই কৃতজ্ঞতা জানাই হরিপাল অন্নভুবন নাট্যগোষ্ঠীকে আমাকে এখানে আমন্ত্রণ করে ডাকার জন্য এবং রমেন দে স্মৃতি সম্মান প্রদান করার জন্য। খানিকক্ষণ আগে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে মঞ্চে, এখন আমরা মঞ্চের বাইরে। এখানে খুব সুন্দর একটি জায়গা, পঞ্চায়েতের একটি এলাকা বারোয়ারিতলা, একটা মাঠের মধ্যে চেয়ার দিয়ে সুন্দর একটা করে মঞ্চ তৈরি করা হয়েছে, খোলা আকাশ, যেটা আমাদের কোভিডের ঠিক পরবর্তীকালে। হ্যাঁ, নমস্কার। হরিপাল অন্নভুবন নাট্যগোষ্ঠীর পরিচালনায় হরিপাল অন্নভুবন নাট্য উৎসব আজ দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আমরা আমাদের মধ্যে পেয়েছি শুভজিৎ ব্যানার্জি মহাশয়কে, যিনি যাঁর হাত ধরে থিয়েটার সাইন আজ কলকাতার বুকে বিশেষ জায়গা করে নিয়েছে। সমস্ত নাট্য ব্যক্তিত্বদের মুখে একটাই নাম, শুভজিৎ ব্যানার্জি মহাশয়। তো তাঁকে আমরা পেয়ে আমরা আপ্লুত, আমরা আনন্দিত। তাঁর কাছ থেকে আমরা এখানে এসে তাঁর কেমন লাগলো এই অন্নভুবনের পরিবেশ নিয়ে সে ব্যাপারে আমরা দু কথা শুনেন। প্রথমেই আপনাকে নীলরত্ন এবং অন্নভুবন নাট্য সংস্থাকে আমার পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য, সম্মান দেওয়ার জন্য। আমি জানি না এই সম্মানের যোগ্য আমি কিনা। আমি থিয়েটার প্র্যাকটিশনার, কিছুদিন যাবৎ কাজ করছি, কয়েক বছর হলো। মানুষের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, এইটাই আমার একমাত্র কামনা ছিল, সেটা আমি পেয়েছি, এর জন্য আমি ধন্য। এবং এই উৎসব আসলে প্রকৃত অর্থেই উৎসব, কারণ আমরা কলকাতা শহর এবং ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বড় বড় উৎসব দেখি, অডিটোরিয়ামে যে উৎসবগুলো হয় সেগুলো উৎসবের আকার নেয় ঠিকই, কিন্তু সেখানে কোথাও, আমি আগেই বক্তব্যে বলছিলাম যে কোথাও একটা চাকচিক্যের মানে জোরেই হয়তো আন্তরিকতা চাপা পড়ে যায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই অন্নভুবনের এই নাট্য উৎসব, যেটা অডিটোরিয়ামের বাইরে গিয়ে একটা প্রায় মেলার একটা আয়োজন ওনারা করেছেন, একটা স্টেজকে আবদ্ধ করে কোথাও চারদিক দিয়ে ঘিরে বহু মানুষের বসার জায়গা করে, এবং বহু মানুষ এখানে আসছেন নাটক দেখতে, এবং যারা হয়তো কলকাতায় থিয়েটার দেখতে পান না, মানে যেটা রেগুলার থিয়েটার চর্চা, সেখানে সাথে যুক্ত হতে পারেন না, কিন্তু তারাও এখানে এসে নাটক দেখছেন, ভালো ভালো নাটক হচ্ছে। এর জন্য অন্নভুবন নাট্য সংস্থাকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। এই কোভিড-19-এর পর, এই বন্ধা দশা কেটে যাওয়ার পরে আবার একটা নর্মাল সিচুয়েশানে মানুষকে আনা
নাটক দেখানোর জন্য এই অবকাশ তৈরি করে দেওয়া, এটা অনেক বড় একটি কাজ। এবং আমরা তো এতদিন ধরে অনলাইনেই চর্চা করছিলাম এবং কাছাকাছি ঘাসাঘাসি করে বসতে ভয় পাচ্ছিলাম, কিন্তু সেই ভয় দূর করে দিয়ে এই উৎসবের আয়োজন সত্যি অভূতপূর্ব একটি সিদ্ধান্ত বলে মনে হয়। অন্নভুবন নাট্য সংস্থা এই কৈকাল এলাকা এবং হরিপাল এলাকার মানুষের জন্য এই নাট্য সংস্থা আগামী দিনে থিয়েটারের ইতিহাস তৈরি করবে, এটুকু আমার দৃঢ় বিশ্বাস। আবার সকল পুষ্পে গন্ধ নাই, নারিকেলে জল নাই, বাতাসায় পিঁপড়ে, দেবতার নৈবেদ্য উচ্ছিষ্ট ছেপড়ে, উচ্ছন্নে গেছে, উচ্ছন্নে গেছে অযোধ্যার রাজ্য, উচ্ছন্নে গেছে অযোধ্যার রাজা। দেব দিছে নাহি মন, অনুক্ষণ ভজিতেছে কামিনী কাঞ্চ। 18 গন্ডা আনিতেও হয় না, সুন্দরী দেখলে সারা ছেড়ে কথা কয়। ও ও সারিল আরেকটি বিবাহ, যশোর সর্বকনিষ্ঠা, অতি অতি রূপবতী, 62 পেরিয়েও সারা ঘোচে না তোর মতি। রাজকার্য গেছে গোল্লায়, নিয়াড়িয়া ধরিত্রীর রং রূপ গন্ধ, নরাধন নৃপতি নন্দ, মহানন্দে ধনাগার করিছে পেন্না। ওরে পাপিষ্ঠ রাজা, দিব তোরে চরম সাজা। পড়িলে শনির দৃষ্টি, রাজ্যে তোর হইবে অনাস সৃষ্টি। শোন শোন রে প্রমত্ত, প্রেয়সী তোর হইবে আসক্ত পর পুরুষে। আমি কাল শনি পশ্চাদে লাগিব যার, মুক্ত কচ্ছ করিব তার, জমের দুয়ারে পাঠাইব এখনই। ঘোষণা ঘোষণা ঘোষণা। অযোধ্যাপতি মহারাজ নন্দ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। আগামী শুক্লা পঞ্চমীতে রাজেশ্বর তার রোগ মুক্তিকল্পে দরিদ্র নারায়ণের সেবা করবেন। অমিত বৈভব নৃপতি নন্দ মুক্ত হস্তে দেশের সদাচারী ব্রাহ্মণদের স্বর্ণ ও রৌপ্য দান করবেন। মহারাজ নিরোগ হন, মহারাজ দীর্ঘজীবী হন। আমাকে মালপোয়াটা খেতে দিল না রে।
করে জোগাড় করে রাখলাম, পাকলে খাবো, আড়াটিতে তুলে রাখলাম। আজ কলা চুল করতে গিয়ে দেখি, আরে শালা আড়াটি ফাঁকা, কলাটি নাই। বেগাছে পেটে গেছে, নিজে গিলেছে, পুরি পোনা দিয়ে গিলিয়েছে। মাগি বছর বছর কি হচ্ছে, আর আমার ভাগ্য থেকে একটা একটা করে সুখাদ্য উঠে যাচ্ছে। নির্বংশ করো ঠাকুর, খাবে তো খাবে নাকি? হ্যাঁ, ভাত দেবার ক্ষমতা নেই, সব দেবার বসাই। বলি বলি পুনাগুলো কি মা আমার ওই বাপের ঘর থেকে না চলে গেলে তোমাকে জেনেছিল? অভিনব নাকি? আমি তো তোকেই খুঁজছি রে। তোকে দেবো বলে বসে আছি। থাকবো না, আমি হাটে যাবো। যতই হ্যাঁ করো ঠাকুর, আজ আর কানা করে কি পারছো? আরে তুমি কেন মামাকে আমি দান করতে যাবো বলো? তুই তো আমার ধর্মপুত্র রে, তুই আমার গিন্নিকে মা বলেছিস। তোমার গিন্নিরে মা বলেছি, কিন্তু তোমাকে তো বাপ বলিনি। বললাম বাবা, বল। তোদের সব দেনা আমি সুদে আসলে শোধ করি। সুদ লাগবে না ঠাকুর, আসলটা দিও তাহলে। তাই দেবো এই শুক্লা পঞ্চমীতে, এই ওই অব্দি অপেক্ষা কর। তারপরে তোদের আমাদের এই রাজা মানে নন্দ 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 বসেছে। নন্দ এই কোন বড় নন্দ বসে কথা বলছো? ক্যালকালের নন্দ খেতে কথা বলছো? আরে মহারাজ নন্দ, অযোধ্যার রাজা। সে আবার কোন কাগো? সে আবার কেন কাগ? স্বদেশের রাজধানীর নাম জানে না রে, কি আর পুরো জাহাজের খবর লাগে না রে। ব্যারাম ব্যারাম, কঠিন ব্যারাম, আয়ুর্বেদ আচার্য, ভেষজ আচার্য, সব তাবৎ তাবৎ চিকিৎসা পরাস্ত হয়ে গেছে। হরি বল, নন্দ রাজা। অলক্ষণের কথা বলিস নি, অলক্ষণের কথা বলিস। অলক্ষণের কথা না, চালের মূল্য অগ্নি, ডালের মূল্য অগ্নি, বুঝলে? অগ্নি। হরি বল, হরি বল। নন্দটা মরে গেলে আমাকে দান যজ্ঞটা করবে কে রে? রুকি রাজা দান যজ্ঞ করছে নাকি গো? এমনি কি আমি অযোধ্যায় যাচ্ছি রে বাবা, অযোধ্যায় যাচ্ছি ওই জন্যে যে দান যজ্ঞ হবে কাল সকালে। রাজার মাথায় বেলজিপত্রটা ঠেকিয়ে আয়ুষ কামনা করবো, আর রাজা আমাদের মতন সদাচারী ব্রাহ্মণদের দুয়ার করে দান দেবেন। আজকে অযোধ্যায় দেব না, আরে দেব না, কিচ্ছু পাবে। আবার কুটার ডাকছে রে। শোন শোন বাবা, তো কিছু করিস না, জল অযোধ্যায় যাবো আজকে, আপনাটাই গিয়ে ধান নিয়ে আসবো। এখন যতই বড় তোমরা দান পাবে। এই যে বললে সদাচারী ব্রাহ্মণদের দিচ্ছে না, তুমি তো বিয়ের কাজে ছেলেদের বলতে ব্যাপার। আর পুজোর সময় একটা থাকে বিলিমের উপর, আর একটা বস্তা খেয়ে পরে ওই বলির পটার। আরে হাত দুটো কোনো ঠিক ঠিক না নেই, ভাই বিল্ল পত্র নড়ে নাই ঘন্টা নড়ে, দুটো তো একযোগে কখনোই নড়ে না ঠাকুর। নড়কে যাবি সারা বলি, নড়কে যাবি। হ্যাঁ বলে দিলাম। দেখ দেখ, শোন শোন বাবা, বলছি তুই আমার সঙ্গে অযোধ্যায় চল। আমি কোথায় যাবো ঠাকুর? করো, হ্যাঁ কে লাভ হলে তোমাদের লাভ হবে, সেখানে আমি খাওয়া, আমি কি পাবো? শুধু শুধু আমি খেতে যাবো। পাবি পাবি। শোন, রাজা আমাকে দান দেবে, আমি তার থেকে তোকে একটা অনুদান দেবো। অনুদান আমার লাগবে না ঠাকুর, যার দিন হাতুখানা আছে আর হাবরখানা আছে, আমি নিজে খেতে খাবো, দানের জন্য অপেক্ষা করি না। আমি যেতে হলে তুমি নিজে যাও, আমি আমি হাটে যেতে পারলে আমি কি নিজে যেতে পারতাম না? তোর পায়ে তেল মাখাতাম, আসলে অনেক দূরে পারতো, তোর কাঁধে চেপে যাবো তো, তাই বলছিলাম আর কি। তুই বাবা এক কাজ কর, তুই হাবুরটা আর ওই খামাসাটা বেঁচে দে। খামাসা? এই খামাসা বেঁচতে যাবো কেন? হ্যাঁ
আরে বাবা, এক পক্ষকালের পথ, এই বাংলাটায় যাবো, পথ খরচা লাগবে না। খুব ভালো লাগে পরের খানাতে পেয়ে জীবন ভোগ করতে চাও, তোমার খুঁড়ে খুঁড়ে দণ্ডবত থাকুক। হ্যাঁ, তুমি বসো, আমি এই কুরুন দিয়ে হাতে হ্যাঁ, ওইটাও আমার দেখার দরকার নেই। আরে কি বললে কি করে হবে? কোথায় পালাচ্ছিস? কোথায় পালাচ্ছিস? এই ধর বাবা, ধর, একে চেপে ধর, এটা বড্ড ভালো বেড়েছে, আমাকে যা তাই তাই বলে যাচ্ছে। ধর বাবা, আমাকে দেখতে মোটেই ভালো লাগে না। এই লোক বলছিল, ওই আসছে বড় আনন্দ বলছিল। রাজস্ব দে, আমি রাজস্ব তো দিয়েছি। হ্যাঁ, রাজস্ব আমি দিয়েছি গো। আরে বাবা, রাজত্বে বাস করবি, কর দিবি না? আরে এই তো গেল মাসে কটা দিলুম। আরে বাবা, সেটা তো বাৎসরিক কর। আর বিশেষ করটা কে দেবে শুনি? রাজা কি আমার বিশেষ কর্ম দিয়েছে নাকি রে? হ্যাঁ গো, তোমাদের জন্য এই ঘুরি ঘুরি গান নেবে, আয়টা হবে কোথেকে? হ্যাঁ, এই ব্যাপারে তো আর ওই রাজকোষ থেকে নেওয়া যায় না, তাই বাইরে থেকে নিয়ে বাইরে বাইরে সরিয়ে দিতে হয়। ও বুঝেছি বুঝেছি, তুই বুঝলি না, তুই যে কর দিবি, রাজার কর ঘুরে সেই কর আমার হাতে এসে কর কর করবে। মানে তোর থেকে রাজা, রাজার থেকে আমি, মানে ত্রিভুজ, পুরো ত্রিভুজ। ওইটা বেঁচে আমি চাল কিনবো, ওটা আমাকে দাও। আর কি আছে, আর কি দেবো আমি? আমার সঙ্গে তুই অযোধ্যায় চল, আমি তোকে 2 আনা দেবো। চক চক না দিলে 10টা বেতের ব্যবস্থা, এই বেতের ব্যবস্থা করতে হবে। চল আমার সঙ্গে। আরে বাবা শোন, এই শোন, তুই আমার সঙ্গে চলে চল, আমি তোকে নাই চালানেই দেবো। আয় বাবা, আয় চল। আরে কাকু, ছেড়ে দাও, একটু হাতে কথা দিও না। আরে তুই আমাকে ছেড়ে দে, এই যাত্রা পথে তুই বেহাল কথা তুই বাবা। চল চল চল, ঠাকুর ছেড়ে দাও। আরে ছাড়, আরে ছাড়, আরে তুই ছাড়, আরে তুই ছাড়। দুজনেই জন্মেছে এই হাতে, করে করে নাচা প্রাসাদের চূড়োয় উঠে চাঁদ দেখা তুমুল। আচ্ছা, তুই বোধহয় চাস না নন্দরাজা মরুক?
ছেলেটা যেন বেড়েছে বলে মনে হচ্ছে। তাই তোরে খুব চাও, মারলো কেন? কি জ্বালা, কি জ্বালা। না, এবার ছেড়ে বললো দেখি। না, না, এই না, তামুল খা, এই না। শোনো, চোখ দুটো না যাবে, অমরের মুখেই দেখা। যাই। কি সৌভাগ্য, কি সৌভাগ্য, কুমার চন্দ্র কেতু। না, 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 দাসীর পাওনা মিটিয়ে তারপর এক জোড়া নূপুর না পেলে দরজা খোলা যাবে না। সরে যা বুঝি, তোর সঙ্গে হাস্য করে যাওয়ার সময় আমার নেই। এই যে যশোমতি, তুমি এখন তাম্বুল খাচ্ছ? ভালো ভালো। কি হলো চন্দ্রকেতু? কাজে তুমি আর কি করবে? খাও, তুমি তাম্বুল খাও। আমার কি হবে গো? নিশ্চয়ই গুরুতর কিছু। চোখ আমার লাগছে কেন? ওরে খুঁজি, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? বাতাসটা কর। চন্দ্রকেতু, এতক্ষণ জানতুম অযোধ্যার সিংহাসনের আক্রমণের দাবিদার কেবল আমি একা। নন্দনের চোখ বুঝে তার সব পাবে তার ছোট ভাই চন্দ্রকেতু। ঠিকই তো। গত 7 দিনের মধ্যে 100 দাবিদারের সন্ধান পেয়েছি। কি? এই অন্তঃপুরের মহলে মহলে নন্দরাজের যত রানী আছে তাদের সবার লক্ষ্য রত্ন ভান্ডার সিংহাসন। যাও যাও, যে কোনো ঘরে খোঁজ নিয়ে দেখো, দেখতে পাবে ষড়যন্ত্রের মহাসভা বসেছে। সে কি গো, আমরা তো জানতাম কেবল আমরাই ডুবে ডুবে জল খাচ্ছি, ওরাও খাচ্ছে। উচক রাজার বড় রানী মেজ রানী যে যার ভাইকে জামাইকে এই অযোধ্যার ভাগ্যের কাছে স্থাপন করতে চায়। রাজ্যের শ্রেষ্ঠী বড় পুরোহিত বর্গ সকলেই চক্রান্তে জড়িত। জানি না রাজবাড়ি দাদা কতখানি চক্রান্তে লিপ্ত। পায়ে পায়ে শত্রু, শত্রু বাইরে শত্রু, হাত পড়েছে বিদ্রোহে। বিদ্রোহ? বিশলের নাম শুনেছ? বিশল? দরিদ্র চাষীর সন্তান, অমৃত বলশালী, ময়ূর চড়িয়ে খায় তাই তার নাম মনুজের বিশল। ঘোষণা করেছে নন্দরাজের ধনাকাল লুণ্ঠন করে ছড়িয়ে দেবে দরিদ্র প্রজাদের মাঝে। কি সর্বনাশ! অপদার্থ, অক্ষম নন্দ, তারই শৈথিল্যে আজ নন্দবংশের সিংহাসন হাতছাড়া হতে বসেছে। তাহলে কি করবে চন্দ্রকেতু? এখন উপায়? উপায় একটাই, জঙ্গলায় পাঠাবো নন্দরাজকে। বুঝতেই পারছো, যে আগে মারতে পারবে ওর প্রতিযোগিতা জিতবে সেই। সে পাত্র? অমৃত বেশ। আমার ওই জ্যেষ্ঠ ভাতাটি চিরকাল আমার সৌভাগ্য আড়াল করে রেখেছে। চাই রাজ্য, চাই সম্পদ, রূপবতী নারী। ভাগ করে ফেলে দিতে হবে। হত্যা করবেন কুমার? ভাই নামে খুঁজি, ওই মাত্র ভাই। নন্দরাজার ধন সম্পত্তি, সিংহাসন তার প্রিয়তমা যশোমতীকেও তুলে দিয়ে যাচ্ছে প্রিয়তম চন্দ্রকেতুর হাতে। এটা জালপত্র। বিষটা খাইয়ে বৃদ্ধনন্দের পর্চাটা তুলে নিতে হবে এই পত্রে। কিন্তু কিন্তু শিওরে সর্বদা প্রহরী, বিড়ালের গলায় ঠান্ডা বাঁধবে কে? তাও ঠিক করেছি। করেছো? কাল মধ্যরাত্রে স্বপ্নে এক ঘোর বর্ণদেব মূর্তি মহাশনি আমাকে নন্দের হত্যাকারীর সন্ধান দিয়ে গেছে। কে কে সে? সে থাকে এই অন্তঃপুরে, অশীতিপর বৃদ্ধা, মাথায় সোনের মতন পাকা চুল, পিঠে মস্ত কুচ। তুই পারবি খুঁজি? নন্দের লোকসজ্জার পাশে যাওয়ার অনুমতি কে বলেছে তোর? তুই নন্দের ধাত্রী।
কুমার আমাকে ছেড়ে দিন কুমার, আমি পারবো না। কেন পারবি না? কেন পারবি না? খুঁজি খুঁজি তোকে পুরস্কার দেবো, খুঁজি যত পুরস্কারটা তত খুঁজি খুঁজি তো করে দেশ অলঙ্কার দিয়ে আমি সর্বস্ব ঢেকে দেবো, খুঁজি। আমি চাই না কোনো সম্পত্তি। আমি জানি কি করে মারবো, শুনে যাও এই হাতে জল বেঁচে। যা বলছি তাই কর, খুঁজি নইলে তোর সন্তানকে